আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্যায় সারণীর মাস্টার ক্লাস দিচ্ছিলাম এমসিকিউ এর। তো সেটার পার্ট 2 তে সবাইকে স্বাগতম। পার্ট 1 সেটা আমাদের কমেন্টে সেটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ? তো কমেন্ট থেকে হচ্ছে ভিডিওটা দেখে নিও। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনে বলছে যে তৃতীয় পর্যায়ের 16 নং শ্রেণীর মৌলটি উত্তেজিত অবস্থায় যোজ্যতা শক্তি স্তরে সর্বোচ্চ কতটি বিজোড় ইলেকট্রন থাকতে পারে। তো এই যে কোশ্চেনটা, এটা মেইনলি হচ্ছে আমাদের 5 অধ্যায়ের সাথে মিক্স কোশ্চেন। ওকে, 5 অধ্যায়ের সাথে মিক্স কোশ্চেন। তো আমরা যদি ভাঙে করি, তাহলে এখানে তৃতীয় পর্যায়ের 16 নম্বর মৌলটা হচ্ছে আমাদের মেইনলি সালফার। ওকে, তো এখন অলরেডি আমরা বুঝছি যেটা হচ্ছে সালফার। সেই ক্ষেত্রে সালফারে বলছে যে উত্তেজিত অবস্থায় যোজ্যতা স্তরে সর্বোচ্চ বিজোড় ইলেকট্রন কতটি থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যখন 5 অধ্যায় ভালো করে পড়বো তখন বুঝতে পারবো যে কোনো একটা মৌলের যোজনী যদি হয়, আমরা একটু বক্স করে নিই। ওকে, তো যদি হচ্ছে কোনো মৌলের পরিবর্তনশীল যোজনী থাকে, যেমন যেমন আমরা যদি ধরি আমাদের পরিবর্তনশীল যোজনী সালফারের ক্ষেত্রে হইতে পারে 2, হইতে পারে 4, হইতে পারে 6। ঠিক আছে, তো 2, 4, 6 যেহেতু আছে এর যোজনী, তো সেই ক্ষেত্রে যখন আমরা বিজোড় ইলেকট্রন বিন্যাস করব, সেক্ষেত্রে সর্বোচ্চ সেটা হইতে পারে হাইয়েস্ট 6। তো আমাদের এখানকার অ্যান্সারটা হচ্ছে 6। ওকে, আচ্ছা। এরপরে বলছে পর্যায় সারণীতে ভ্যানেডিয়ামের অবস্থান কোথায়। তো আমরা জানি যে ভ্যানেডিয়াম হচ্ছে আমাদের পর্যায় নাম্বার কত। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এই যে দেওয়া আছে, এবং ইলেকট্রন বিন্যাসে আমরা দেখছি সর্বোচ্চ এন এর মানটা হচ্ছে 4, অর্থাৎ পর্যায় 4 হবে। অন্য যে অপশনটা আছে সেটা প্রথমেই আমাদের বাদ গেল। তাহলে বাকি যে অপশন 3টা আছে এর মধ্যে আমাদের দেখতে হবে যে শেষ ইলেকট্রনটা কোথায় গেছে। আমরা দেখতেছি যে শেষ ইলেকট্রনটা ডি কক্ষপথে গেছে, আর যদি ডিতে যায় সেই ক্ষেত্রে ডি এর সাথে এস যোগ করতে হয়। তাহলে এখানে ডি হচ্ছে কত, এখানে ডি হচ্ছে আমাদের 3 আর এস হচ্ছে আমাদের 2। তাহলে 3 আর 2-এ আমাদের কত, 5। তাহলে আমাদের পর্যায় কত হবে, আমাদের পর্যায় 4 এবং গ্রুপ হচ্ছে কত, গ্রুপ হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এরপর বলছে যে মুদ্রা ধাতু কোনটা। আমরা জানি যে গ্রুপ 11কে বলা হয় মুদ্রা ধাতু, যেই গ্রুপ 11 প্রথম 3টা মৌল কপার, তারপর হচ্ছে সিলভার এবং হচ্ছে সোনা বা অরাম। এই যে 3টা আছে, এই 3টাকে আমরা বলি কি, এই 3টাকে আমরা বলি হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। তো মুদ্রা ধাতু এখানে কোনটা দেওয়া আছে, এখানে আমাদের অরাম বা সোনা দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে বলছে যে সিলভারের পারমাণবিক সংখ্যা কত। সিলভার হচ্ছে Ag, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 47। ওকে, তাহলে এটা হচ্ছে 47। এরপরে আসো যে আধুনিক পর্যায় সূত্রটি কবে আবিষ্কৃত হয়। এই আধুনিক পর্যায় সূত্রটি আমাদের আবিষ্কার করে বিজ্ঞানী মোসলে কত সালে, আমাদের 1913 সালে। 1913 সালে। এবং 1913 সালে ঠিক আরেকটা ঘটনা ঘটছিল, সেটা কি, আমাদের বিজ্ঞানী বোর তার মডেলটা দিছিল। বোর মডেল কত সালে দিছিল, আমাদের 1913 সালে। ওকে, ভেরি নাইস ইনফরমেশন। এরপর হচ্ছে কোনটি বেশি তড়িৎ ঋণাত্মক। যার আকার সবথেকে ছোট হবে এখানে, সেই হচ্ছে আমাদের সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক। আকার যার কত, আকার যার ছোট। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতেছি কে কে আছে। আমাদের এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আমাদের ক্লোরিন আছে, সালফার আছে এবং নাইট্রোজেন আছে। তাহলে আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণী অনুযায়ী সাজাই, তাহলে আমরা একটু ছোট করে জায়গাটা নিই। ওয়েট, ওকে। তো আমরা যদি এখানে সুন্দর করে কাজটা করি, আসো কাজটা করে যাই। দেখো, আমরা জানি যে নাইট্রোজেন হচ্ছে আমাদের 7 নম্বর, অক্সিজেন হচ্ছে আমাদের 8 নম্বর। এরপরে এই বরাবর হচ্ছে আমাদের আর কোনো মৌল নাই। এটা হচ্ছে আমাদের কয় নম্বর পর্যায়, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়। এরপর যদি আমরা 4 নম্বর পর্যায়ে যাই, 4 নম্বর পর্যায়ে আমাদের মৌল আছে কি, এই নাইট্রোজেনের এই অক্সিজেনের পরেই আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি, আমাদের সালফার। কত নম্বর, 16 নম্বর মৌল। এবং সালফারের পরে আমাদের আসে হচ্ছে ক্লোরিন, যেটা হচ্ছে 17 নম্বর মৌল। তাহলে আমরা দেখতেছি এখানে যে 4 নম্বর পর্যায়ের মৌল হচ্ছে এই দুটা।
আর 3 নম্বর পর্যায়ের মৌল কোন দুটা? এই যে উপরে যে দুটো আছে এই দুটা, তাই না? তাহলে আমরা বুঝতেছি যে 4 নম্বর পর্যায় মানে কি, এটার একটা শক্তিস্তর বেশি আছে, অর্থাৎ প্রথম আমাদের যে টার্গেট সেটাতে এই দুটো বাদ গেল, কারণ এই দুটোর আকার উপরের দুটোর চেয়ে বেশি। এরপরে থাকলো নাইট্রোজেন এবং অক্সিজেন। তো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের আকার হচ্ছে বড়, অক্সিজেনের আকার হচ্ছে ছোট। তাইলে এখানে অক্সিজেনের আকার যেহেতু সব থেকে ছোটো, এই জন্য অক্সিজেনই হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসো এরপরে আমরা যাই। এরপর বলছে আমার একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এখন বলছে কোন পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত, বলছে কোন গ্রুপ। তাহলে দেখি সর্বশেষ ইলেকট্রনটা গেছে আমাদের 3p5-এ এবং তারপর হচ্ছে এস, তাহলে ডি এর সাথে আমাদের এস যোগ করতে হবে। তাহলে কত? 5 + 1 = হচ্ছে 6। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আমাদের 6। ওকে, আচ্ছা, ভেরি নাইস। এরপরে আসো, আমাদের বলছে যে নিচের কোনটি ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বহন করে। তাহলে আমরা একটু ছোট করে এখানে লিখে নিলে আশা করি ভালো হবে। সেটা হচ্ছে যে দেখো, এখানে বলছে যে ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বহন করে। তো ধাতু এবং অধাতুর উভয় যদি বৈশিষ্ট্য বহন করে, তাহলে সেটা মেইনলি হচ্ছে উপধাতু বা অপধাতু। এই উপধাতু বা অপধাতু মোট আছে হচ্ছে কয়টা? মোট আছে হচ্ছে 6টা। কয়টা? মোট আছে হচ্ছে আমাদের 6টা। এই 6টার নাম কি? একটা হচ্ছে জার্মেনিয়াম, একটা বিসমাথ, আর্সেনিক, সিলিকন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন। যদিও এখানে আমাদের 4টা দেওয়া আছে, বাট আমরা মেইনলি হচ্ছে 6টাকে ধরি। ঠিক আছে, মোট 6টা হচ্ছে আমাদের উপধাতু। তার মধ্যে অবশ্যই মনে রাখবা সিলিকনটা, তারপর হচ্ছে অ্যান্টিমনি, জার্মেনিয়াম, বোরন, আর্সেনিক, বিসমাথ। এই যে যেটা টেলুরিয়াম আছে, এই টেলুরিয়ামটা সাধারণত ধরা হয় না। কারণ এই কয়টার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিলিকন, আমাদের জার্মেনিয়াম, আমাদের বোরন, আর্সেনিক। ওকে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এই যে 6টা আমাদের কি, আমাদের যে উপধাতু, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, আচ্ছা। এরপর বলছে যে অষ্টক তত্ত্বের জনক প্রবক্তাকে। আমরা জানি অষ্টক তত্ত্বের প্রবক্তা হচ্ছে জন লিউনেন, তাই না? ওকে, তাহলে বাকি বিজ্ঞানীগুলো কী করছে? ডোবে রাইডার আমাদেরকে দিয়েছে হচ্ছে ত্রয়ী সূত্র। কি দিচ্ছে? ত্রয়ী সূত্র। এবং তার প্রথম ত্রয়ী কে ছিল? প্রথম ত্রয়ী ছিল ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, তাই না? খুবই ইজি। এরপরে দেখো আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ, উনি আমাদেরকে পর্যায় সারণীর যে প্রাচীন বা সনাতনী সূত্র সেটা দিচ্ছে, যেখানে হচ্ছে পারমাণবিক ভর নিয়ে কথা বলছিল। তো মেন্ডেলিভের ক্ষেত্রে তিনি আমাদের পর্যায় সারণীর যে সূত্র, আদি সূত্র যেটাকে আমরা বলি, প্রাচীন সূত্র, সেটা দিচ্ছে। এবং এখানে আমাদের কী ছিল ভুলটা ছিল হচ্ছে তিনি আমাদের কাজ করছে পারমাণবিক ভর নিয়ে। ঠিক আছে, এবং তারপরে আছে ল্যাভোইসি। তো ল্যাভোইসি হচ্ছে আমাদের 33টা মৌল নিয়ে কাজ করছে। তিনি সেটাকে ধাতু এবং অধাতু এই দুটাতে ভাগ করছিল। এবং সেটা কত সালে? সেটা হচ্ছে 1, 7, 8, 9 সালে। ঠিক আছে, ওকে। তাহলে একটা কোশ্চেন থেকে আমরা কতগুলা কোশ্চেনের অ্যান্সার কিন্তু বের করতে পারি, তাই না? ওকে, এরপর দেখো বলছে যে পর্যায় সারণীতে সালফারের অবস্থান কত। তো এটা মনে রাখা খুবই ইজি। সালফার হচ্ছে 16 নম্বর মৌল, অতএব এটার অবশ্যই গ্রুপ হবে 16। এখানে গ্রুপ 16 হচ্ছে শুধু দুটো আছে, তাহলে নিচের দুটো অপশন এমনি কাটা গেল। এরপর হচ্ছে কত নম্বর পর্যায়। তো সালফারের ক্ষেত্রে আমরা জানি যে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয় 2, 8, 6, তার মানে 1, 2, 3, 3টা পর্যায় এখানে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর অন্যটা কি? অন্যটা হচ্ছে আমাদের অন্য অ্যান্সার না। ঠিক আছে, এরপর বলছে যে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ কম। তাহলে আমরা কি করব? আমরা এটা খুব সহজেই কিন্তু আবার ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীটা ছোট্ট করে এঁকে নিয়ে এটা খুব সহজেই করতে পারি কাজটা। কীভাবে? আসো একটু করে দেখাই। ওকে, তাহলে দেখো প্রথমে আমাদের দিছে ফসফরাস, তারপর সালফার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে সোডিয়াম যেটা, এটা হচ্ছে আমাদের 11 নম্বর মৌল। এরপরে আছে আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের 12 নম্বর মৌল। এর ঠিক এপাশে আছে হচ্ছে ফসফরাস, যেটা হচ্ছে 15 নম্বর মৌল, এবং সালফার আছে আমাদের 16 নম্বর মৌল। তার আমরা দেখতেছি এটা ঠিক একই পর্যায়ের বাম থেকে ডানে গেছে, তাই না? একই পর্যায়ের বাম থেকে ডানে গেছে। তাহলে আমরা জানি একই পর্যায়ের বাম থেকে যদি আমরা ডানে যাই, সেই ক্ষেত্রে বাম পাশে যেটা থাকে সেটাই হচ্ছে সব থেকে বড়, আর যেটা ডান পাশে থাকে সেটা হচ্ছে সব থেকে ছোট। কিসে? আকারে। তাহলে এখানে সব থেকে ছোট আকারে কোনটা? এখানে সব থেকে ছোট আকারে হচ্ছে আমাদের সালফার ভাইয়া। ঠিক আছে, ওকে। এরপরে দেখো নিষ্ক্রিয় ধাতু কোনটা। তো এটা আমাদের কিছুটা অংশ মুখস্থ করতে হয় যে নিষ্ক্রিয় ধাতু মেইনলি হচ্ছে কয়েকটা হতে পারে। আমাদের হচ্ছে গোল্ড, প্লাটিনাম, এগুলো হচ্ছে মোটামুটি আমাদের নিষ্ক্রিয় ধাতু। ঠিক আছে, তাহলে আমরা এটা দাগাই নিই, গোল্ড হচ্ছে এখানকার অ্যান্সার। ওকে, আসো এরপরে কি আছে? বলছে যে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি। পারমাণবিক ব্যাসার্ধ বেশি, এটা কোনটা বলছে। তাহলে আমরা ছোট করে আবার সুন্দর করে জিনিসগুলো একটা আর্ট করে নিই, তাই না? ওকে, তাহলে দেখো এখানে আমাদের আছে পটাশিয়াম, সোডিয়াম। তাহলে সোডিয়াম আছে
11 নম্বর। এর নিচে আছে আমাদের পটাশিয়াম। এরপরে দেখি আমাদের অ্যালুমিনিয়াম আছে, তাহলে অ্যালুমিনিয়াম ঠিক এইখানে আছে, সোডিয়ামের ঠিক পাশে। তাহলে অ্যালুমিনিয়ামের পাশেই আছে হচ্ছে সিলিকন, তাই না? সিলিকন হচ্ছে 14 নম্বর মৌল। তাহলে আমরা এখানে খুব সুন্দর করে দেখতেছি যে এখানে একটা পর্যায় আছে যেটা মেইনলি আমাদের 3 নম্বর পর্যায়, এবং 4 নম্বর পর্যায়ের একটা মৌল আছে। তাহলে আমরা দেখেই বুঝতেছি যে যেহেতু এখানে একটা আমাদের 4 নম্বর পর্যায়ের মৌল আছে, তার মানে এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে পটাশিয়াম হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের কোশ্চেন। তো এখানে সালফারের জারণ সংখ্যা কত? এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে কপারের হচ্ছে 2, সালফারের হচ্ছে এক্স, আর অক্সিজেনের হচ্ছে 4 দুগুণ -8 ইকুয়াল টু 0। তাহলে এটা যদি করি তাহলে আমাদের এক্সের মান আসে হচ্ছে, এক্সের মান আসবে +6। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের +6 হচ্ছে অ্যান্সার। এটা কোন অধ্যায়? এটা হচ্ছে 7 নম্বর অধ্যায়। ওকে, আচ্ছা, এরপর বলছে যে কোন বিজ্ঞানী আমাদের পারমাণবিক সংখ্যার ধারণা দেন? পারমাণবিক সংখ্যার ধারণা দেন আমাদের হেনরি মোসলে। কত সালে দিছে? সেটা 1913 সালে। কত সালে? 1913 সালে। বাকিরা কি করছে? দিমিত্রি মেন্ডেলেভ আমাদের পর্যায় সারণীর সূত্র দিছে, তাই না? আদি সূত্র বা প্রাচীন সূত্রটা দিছে, মানে যেটাতে কি ছিল? ভুল ছিল। এবং ভুলটা কি ছিল? ভুল ছিল যে তিনি পারমাণবিক ভর নিয়ে কাজ করছে। নিলস বোর কি করছে? নিলস বোর 1913 সালে বোর মডেল দিছে। রাদারফোর্ড কি করছে? 1911 সালে রাদারফোর্ড মডেল দিয়েছে, তাই না? ভেরি নাইস। এরপর দেখো হচ্ছে ক্যালসিয়ামের অবস্থান। আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপ, তাই না? তাহলে গ্রুপ কোনটা? গ্রুপ অবশ্যই হবে 2। তাহলে অন্য যে অপশনগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিই। এই যে এটা হচ্ছে 4 নম্বর আছে, তাহলে এটা বাদ। এটা 3 নম্বর দিচ্ছে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের বাকি থাকলো 1 আর 2 নম্বর অপশন। এখন বলছে কোন পর্যায়? তো আমরা জানি যে আমরা এখানে ছিল হচ্ছে হাই, লি, না, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম গ্রুপের 3টা মৌল। এরপর সোডিয়ামের পাশেই হচ্ছে আমাদের আছে ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়ামের নিচে আছে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা বুঝতেছি যে ক্যালসিয়াম হচ্ছে আমাদের 1, 2, 3, 4 নম্বর পর্যায়, তাই না? তাহলে অ্যান্সার কি? এই যে আমাদের এটা অ্যান্সার। ওকে, তাহলে এইভাবে খুব সুন্দর করে কিন্তু আমরা বের করতে পারি যে কোথায় কার অবস্থানটা আছে। এই জন্য আমার মতে বারবার করে একটু পর্যায় সংখ্যাটা আর্ট করে মাথায় ঢুকানো খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে মেন্ডেলিভ কত সালে আমাদের পর্যায় সূত্রটা দিছে? মেন্ডেলিভ আমাদের পর্যায় সূত্রটা দিছে। আমরা একটু যদি অন্য অপশনগুলো দেখি, দেখো 17 আর 98, এটা হচ্ছে, এটা কাজ করছে হচ্ছে ল্যাভুইসিয়ে। কী করছে? এটা কাজ করছে ল্যাভুইসিয়ে। ওকে, এরপরে আসো আমাদের 1869 সালে কাজ করছে হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। কে? বিজ্ঞানী মেন্ডেলিভ। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1869। ওকে, আচ্ছা, এরপর বলছে যে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সর্বোচ্চ? তার মানে আমরা যদি আবার আর্ট করি সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা খুব সহজে কিন্তু বের হয়ে আসবে। ওকে, ওকে, তাহলে আমরা যদি আর্ট করি দেখি, হ্যাঁ, এখানে দেখো আমাদের আছে হচ্ছে কে ম্যাগনেসিয়াম আছে, এরপরে অ্যালুমিনিয়াম আছে, তাই না? এরপরে কিন্তু সিলিকন আছে, এবং এই সিলিকনের পরে আছে সালফার। তার মানে সালফার হচ্ছে আমাদের সবার ডানে আছে, তাই না? সালফার হচ্ছে সবার ডানে আছে। যেহেতু সালফার সবার ডানে আছে তাহলে এর ব্যাসার্ধ কিন্তু সবথেকে কম হবে। তাহলে এখানে সবথেকে ব্যাসার্ধ বেশি কার? ম্যাগনেসিয়ামের। এই যে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, ভেরি নাইস। এবার দেখো পর্যায় সারণীতে কতটি গ্রুপ আছে। আমরা জানি গ্রুপ থাকে কিসে? গ্রুপ থাকে লম্বালম্বি। তাহলে লম্বালম্বি কয়টা জিনিস আছে আমাদের? লম্বালম্বি এরকম 18টা জিনিস আছে, তাই না? তাহলে 18টা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আসো পরের কোশ্চেনে যাই। বলছে যে আয়রন পর্যায়ের কোন পর্যায়ে অবস্থিত? তো আমরা জানি যে আয়রন হচ্ছে আমাদের 26 নম্বর। তো সেই ক্ষেত্রে যদি নর্মাল ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 2, 8, 2, 8, তারপরে হচ্ছে আমাদের ওকে, এটা একটু মুছে ফেলি। 2, 8, 14, 2, অর্থাৎ আমাদের মোট 4টা পর্যায় হয়। মোট 4টা পর্যায় হয় বা 4টা সেল আছে, অতএব এটা অবশ্যই অ্যান্সার হচ্ছে 4টা পর্যায় আছে। ওকে, আচ্ছা, এরপর আসো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা। তো আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। ওকে, এরপর দেখো বলছে যে মনে করো একটি মৌলের সুস্থিত আয়ন হচ্ছে A2+, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে এত। তাহলে এর ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যদি যোগ করি ইলেকট্রন কতগুলো আছে? প্রথমে আছে একটা, তারপরে আছে হচ্ছে আমাদের কয়টা? দুটা প্রথমে আছে, তারপর দুটো আছে, তারপর 6টা, তারপর 2টা, তারপর 6টা। অর্থাৎ এখানে আমাদের মোট ইলেকট্রন আছে হচ্ছে 18টা। এখন 18টার সাথে আমাদের এখানে বলছে যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2+।
যেহেতু 2+ তার মানে এর সাথে আরও 2 যোগ করলে আমরা মৌলটা পাবো, তাহলে মৌলটা আসতেছে হচ্ছে 20। এবং আমরা যদি জানি যে 20 নম্বর মৌলকে 20 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, এবং এর গ্রুপ কত, ক্যালসিয়ামের গ্রুপ হচ্ছে 2, তাহলে এটা অ্যান্সার কী হবে, এটা অ্যান্সার হচ্ছে 2। ভেরি ভেরি ইজি, তাই না? ওকে, এরপর হচ্ছে কোনটা মুদ্রা ধাতু। তো আমরা অলরেডি জানি যে মুদ্রা ধাতু মোট 3টা, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে আর্জেন্টাম বা সিলভার, আর হচ্ছে অরাম বা সোনা, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, এটা অ্যান্সার হচ্ছে আর্জেন্টাম। ওকে, বলছে যে কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান। আমরা জানি যে ডি ব্লকে অবস্থান্তর মৌলগুলো থাকে, এবং ডি ব্লক সাধারণত 3 থেকে 12 নম্বর গ্রুপে, কত 3 থেকে 12 নম্বর গ্রুপে হচ্ছে ডি ব্লক থাকে। ওকে, তাহলে 3 থেকে 12 নম্বর গ্রুপ, এখানে কোনটা আছে, এখানে শুধু 3টাই আছে, তাই না? ভেরি নাইস। ওকে, এর বলছে যে আমাদের ম্যাগনেসিয়াম পর্যায় সারণী কোন পর্যায়ে অবস্থিত। তো আমরা যদি সুন্দর করে আরেকবার কাজটা করি, আমাদের যে পর্যায় সারণীটা আছে সেটা সুন্দর করে একটু আর্ট করার চেষ্টা করি, ইনশাআল্লাহ এটা সুন্দর করে কাজটা হয়ে যাবে। তো আসো, ওকে, তাহলে দেখো আমাদের ম্যাগনেসিয়াম নিয়ে কথা বলছে, তাহলে ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের 2 নম্বর পর্যায়ে, তাই না? তাহলে আমরা প্রথমে বামটা করি, হাইলি না কে, তাহলে এখানে এই পর্যন্ত থাক। এরপর দেখো কি আছে, এরপর হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব, তো এই পর্যন্তই থাক। তাহলে এখানে আমরা দেখতেছি যে দেখো ম্যাগনেসিয়াম নিয়ে তো কাজ নিয়ে করতে বলছে, তাহলে এখানে এটা 1 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর পর্যায়ে, এটা কয় নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পর্যায়ে। তাহলে এটা বের করা কি খুব কঠিন না, মাত্র 10 সেকেন্ডের খেলা, তাই না? ওকে, আসো এরপরে দেখো বলছে যে ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত। তো আমি অবশ্যই এই 5টা মুখস্থ করতে বলি, আমি মুখস্থ রেখেছি কীভাবে, হেনা আর করিম, হেনা আর করিম যাবে রমনায়। তাহলে এখানে আমরা সংখ্যাগুলো খুবই ইজিলি মুখস্থ করা যায়। প্রথমটা হচ্ছে কত, 2, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 36, তারপর হচ্ছে 54, হ্যাঁ, তারপর হচ্ছে 86, তারপর হচ্ছে 118। এই যে সংখ্যাগুলো আছে এগুলো মুখস্থ করলে আমাদের জন্য খুবই সুবিধা হবে, খুবই সুবিধা হবে, হ্যাঁ, খুবই সুবিধা হবে। তাহলে দেখো এখানে আমাদের বের করতে হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টন কোথায় আছে, এই যেটা, তাহলে ক্রিপ্টন হচ্ছে আমাদের 36 নম্বর মৌল, তাই না? ভেরি ইজি, ভেরি ইজি। এরপর দেখো আমাদের ডোবেরাইনের ত্রয়ী হিসেবে পরিচিত প্রথম ত্রয়ী মৌলগুলো যোজ্যতা, ইলেকট্রন সংখ্যা। তো আমরা জানি প্রথম যে ত্রয়ী মৌলগুলো সেগুলো নিয়ে মেইনলি কোনগুলো ছিল, সেগুলো ছিল আমাদের হচ্ছে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তো এরা আমাদের কয় নম্বর গ্রুপে, 17 নম্বর গ্রুপে, এবং 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমাদের যোজ্যতা ইলেকট্রন কত, যোজ্যতা ইলেকট্রন খুবই খুবই ইজি, সেটাই কত, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ওদের 60টা। বাট কথা হচ্ছে যে এখানে কিন্তু 7 অপশনে দেওয়া নাই, তাহলে আমরা এখানে মেনলি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে এরা প্রথম ত্রয়ী হিসেবে নেয়নি। তাহলে প্রথম ত্রয়ী হিসেবে কাকে কাকে নিচ্ছে, প্রথম ত্রয়ী হিসেবে এরা লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামকে নিচ্ছে। তাহলে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এদের যোজ্য ইলেকট্রন কয়টা, এদের যোজ্যতা ইলেকট্রন কিন্তু 1টা, ঠিক আছে? তাহলে যেহেতু হচ্ছে এটা এদেরকে নেয় নাই, ক্লোরিন, ব্রোমিন, আয়রনকে নেয় নাই, তাহলে এরা নিচে কাকে, এরা নিচে হচ্ছে এই যে আমাদের লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এবং যোজ্য ইলেকট্রন কত, এদের যোজ্য ইলেকট্রন মাত্র 1টি, তাই না? ওকে, তারপর বলছেন যে নিচের কোনটি আয়নীকরণ শক্তি বেশি, তাহলে যার আকার সব থেকে ছোট তারই কিন্তু আয়নীকরণ শক্তিটা বেশি, তাই না? ওকে, তাহলে আমরা এখানে আবার ওই আকারের একটু তুলনা করি, আবার আমাদের সেম কোয়েশ্চেন দিছে, তাই আকারের তুলনাটা করলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আসো আকারটা তুলনা করে ফেলি। তাহলে আমাদের প্রথম দিকে দেওয়া আছে সোডিয়াম, ভেরি নাইস, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ভেরি নাইস, এরপর দেওয়া আছে অ্যালুমিনিয়াম, এবং এরপর দেওয়া আছে সিলিকন। সব দেখি একটা পর্যায়ের মধ্যেই আছে, তাই না? তাহলে এই পর্যায়ের মধ্যে আমরা বুঝতেছি সব থেকে ডানে আছে হচ্ছে আমাদের সিলিকন। এই সিলিকনের তাহলে আকার কীরকম হবে, সিলিকনের আকার হচ্ছে সব থেকে ছোট, তাই না? যেহেতু সব থেকে ছোট, এটারই আয়নীকরণ শক্তি সব থেকে বেশি, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে আমাদের সিলিকন, তাই না? ভেরি ইজি। ওকে, এরপরে দেখো বলছে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কোনটা হ্রাস পায়। তো হ্রাস পায় কি পরমাণু আকার, অবশ্যই পরমাণু আকার হ্রাস পায়। ধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়, হ্যাঁ হ্রাস পায়, কারণ আমাদের পর্যায় সারণীর বাম পাশে থাকে ধাতু এবং ডান পাশে থাকে অধাতু, এবং অধাতুর একটু বাম দিকে থাকে হচ্ছে অপধাতুগুলা। তাহলে আমরা বুঝতেছি যে ধাতু থেকে অধাতু হয় কোন দিকে, ধাতু থেকে অধাতু হয় হচ্ছে বাম থেকে ডানে গেলে, তাহলে ধাতব বৈশিষ্ট্য অবশ্যই হ্রাস পায়। এরপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে অপশন হবে না, তাহলে আমাদের অপশন হচ্ছে 1 আর 2। ওকে,
এরপরে দেখো আমাদের 26 নম্বর মৌল অর্থাৎ আয়রনের ক্ষেত্রে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, বলছে যে এই মৌলটা কি অবস্থান্তর মৌল? হ্যাঁ, অবশ্যই অবস্থান্তর মৌল। কারা কারা তাহলে অবস্থান্তর মৌল না? এটা আমরা খুব ভালো করেই পড়ছি। জিঙ্ক, স্ক্যান্ডিনিয়াম এরা কিন্তু অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল কিন্তু না। তাহলে জিঙ্ক আর স্ক্যান্ডিনিয়াম কিন্তু না, কিন্তু আয়রন কি? আয়রন অবশ্যই একটা অবস্থান্তর মৌল। এরপরে কি আছে? এর নিজস্ব বর্ণ আছে। হ্যাঁ, অবশ্যই বর্ণ আছে, কারণ যারা অবস্থান্তর মৌল তাদের নিজস্ব বর্ণ অবশ্যই আছে। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয়। হ্যাঁ, অবশ্যই ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে হয়। কাদের কাদের স্বাভাবিক নিয়মে হয় না? স্বাভাবিক নিয়মে হয় না হচ্ছে কপার, ক্রোমিয়াম, আর্জেন্টাম, এদের কিন্তু স্বাভাবিক নিয়মে হয় না। তাহলে আমাদের এখানে 3টা অপশনই ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 3টাই। ওকে, ভেরি নাইস। আসো এরপরে যাই। আচ্ছা, অম্লধর্মী অক্সাইড। আচ্ছা, অম্লধর্মী অক্সাইড কথাটার মানে কি? অম্লধর্মী অক্সাইড মনে রাখবা যে অক্সিজেনের সাথে যদি কোনো অধাতু থাকে তাকে আমরা বলি হচ্ছে অম্লধর্মী অক্সাইড। ঠিক আছে? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই মনে রাখতে হবে। এবং সাথে আরেকটা মনে রাখতে হবে যে ধাতু কোনগুলা? ধাতু হচ্ছে যাদের নামের শেষে একটা আম থাকে। কি থাকে? আম থাকে। যেরকম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, লাস্টে করে একটা আম আছে। তো এই আমগুলো থাকলে আমরা ওটাকে বলি কি? ধাতু। তাহলে দেখো এই জায়গায় প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে ফসফরাসের সাথে অক্সিজেন, তাহলে এটা অবশ্যই একটা অম্লধর্মী অক্সাইড। এরপর দেখো সালফারের সাথে অক্সিজেন আছে, তাহলে এটাও একটা অম্লধর্মী অক্সাইড। কিন্তু দেখো এখানে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে এটা কি কখনো আমাদের অম্লধর্মী অক্সাইড হতে পারে? কারণ এখানে তো অক্সিজেনে নাই, তাহলে এটা অবশ্যই আমাদের অ্যান্সার না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনগুলো? আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। ওকে, আচ্ছা। এরপরে দেখো 82 নম্বর কোশ্চেনে বলছে যে আমাদের একটা পর্যায় দিয়ে রাখছে, এই পর্যায়ের আমরা কি কি মৌল আছে একটু বের করে নেই, তাই না? প্রথমে ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর আমরা জানি কি, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে অবশ্যই সিলিকন, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপরে কি, তারপরে আমরা জানি ক্লোরিন, তাই না? তাহলে আমরা এক্স আর ওয়াই এই দুটো মৌল কিন্তু বের করে নিছি, তাই না? ভেরি নাইস, আমরা বের করে নিছি। ওকে, এরপরে আসো তাহলে আমাদের এখানে কি কি আছে একটু বের করে নিই, আর কি কি আছে। ওকে, তাহলে আমরা ক্লোরিন আর হচ্ছে সিলিকনটা বের করে নিছি। এখন বলছে যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় না। বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কখনোই বৃদ্ধি পায় না, বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, তাই না? তাহলে প্রথম অপশনটা এমনিই কাটা গেল, তাহলে পরের দুটো অবশ্যই অ্যান্সার হবে। আমরা না দেখেও পরের দুটো অ্যান্সার হিসেবে দাগা দিতে পারি, বাট আমরা যেহেতু সলভ করতেছি এখন আমরা দেখব যে কেন আসলে অ্যান্সার। দেখো বলছে এক্স আর ওয়াই মৌল দুটির দ্বারা গঠিত যৌগ হচ্ছে সমযোজী। তাহলে এক্স এখানে কে? এক্স হচ্ছে সিলিকন আর ওয়াই হচ্ছে ক্লোরিন। তাহলে এদের দ্বারা যৌগ গঠিত হচ্ছে, তাহলে হচ্ছে সিলিকন ক্লোরাইড। এই সিলিকন ক্লোরাইড অবশ্যই একটা সমযোজী যৌগ। কারণ কি? কারণ এখানে হচ্ছে অধাতুর সাথে অধাতু যুক্ত হয়েছে, যেহেতু অধাতুর সাথে অধাতু যুক্ত হয়েছে এটা অবশ্যই একটা সমযোজী যৌগ। এরপর দেখো বলছে যে ওয়াই যৌগটির আয়নীকরণ শক্তি বেশি, অবশ্যই বেশি হবে, কারণ ওয়াই যৌগটা যেহেতু আমাদের ডান পাশে অবস্থিত, বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায় কিন্তু আয়নীকরণ শক্তি কি হয়? বৃদ্ধি পায়, তাই না? তাহলে অবশ্যই প্রথম লাস্টের দুটো হচ্ছে আমাদের কি? অ্যান্সার। ওকে, ভেরি নাইস। এরপর দেখো বলছে যে অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য বলছে, এদের কি নিজস্ব রং আছে? হ্যাঁ, অবশ্যই রং আছে। তারপর হচ্ছে মৌল দ্বারা গঠিত যৌগ আয়নিক। হ্যাঁ, কেন আয়নিক নয়? কারণ আমরা যদি দেখি একটা যৌগ যেমন হচ্ছে ফেরাস ক্লোরাইড, তাহলে এটা কি আয়নিক যৌগ না? অবশ্যই আয়নিক যৌগ। এখানে আমাদের অবস্থান্তর মৌল আছে না? অবশ্যই আছে, এই যে আয়রনটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল। এরপর দেখা যাচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। হ্যাঁ, অবশ্যই পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 3টাই হবে। ওকে ওকে, আসো এরপরে কোশ্চেন দেখো, বলছে যে এ এবং বি প্রতীকী অর্থে ব্যবহৃত। তাহলে এ এবং বি সেটা কি বের করে নিই। প্রথমে আছে সিলিকনের আগেরটা, তো সিলিকনের আগেরটা তো আমরা খুব ভালো মতোই জানি, সিলিকনের আগেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তাই না? এবং এরপরে সিলিকনের পরেরটা বাদ দিচ্ছে, আমরা জানি সিলিকনের পরে হচ্ছে ফসফরাস। তাহলে আমরা প্রথম দুটো কিন্তু সুন্দর করে বের করে নিছি যে কোনটা কি, তাই না? এ এবং বি আমরা বের করে নিছি। এখন বলছে বি মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোথায়, তাই না? এটা বের করতে বলছে। তাহলে আমরা দেখতেছি বি হচ্ছে ফসফরাস, তাহলে এটার গ্রুপ অবশ্যই 15 হবে। তাহলে গ্রুপ 15 শুধু একটাতেই আছে, দেখতে পাচ্ছি একটাতেই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো গ্রুপ এ মৌলটির আকরিক কোনটি। তাহলে দেখো গ্রুপ এতে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে আমাদের বক্সাইড, এবং বক্সাইডের সংকেত হচ্ছে Al2O3 2H2O। তাহলে এটা হচ্ছে আমাদের বক্সাইড। হ্যাঁ,
তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এ মৌলের আকরিক। এরপরে আসো এক্স ওয়াই ডি এই প্রতীক অর্থে ব্যবহৃত। তাহলে আমরা এক্স কি ওয়াই কি জেড কি এটা বের করে নিই। দেখো 3 নম্বর পর্যায়ে কিন্তু গ্রুপ কত 1, তাহলে বুঝতেছি এখানে এটা হচ্ছে আমাদের সোডিয়াম। এরপরে আমরা যদি যাই সোডিয়ামের পাশে কে থাকে, সোডিয়ামের পাশে আমাদের থাকে ম্যাগনেসিয়াম, তাই না? তাহলে আমরা বের করে নিচ্ছি যে ওয়াই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। এবং ডি ই এগুলো কি, এটা আমরা বের করা খুবই ইজি। দেখো ডি হচ্ছে 17 নম্বর যে গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মূল্য, এটা হচ্ছে অবশ্যই ক্লোরিন, এটা হচ্ছে আমাদের ফ্লোরিন। এবং এখানে দেখো যেটা এটা বুঝতেছি 1 নম্বর পর্যায়ে, তাহলে অবশ্যই এটা হচ্ছে হিলিয়াম, কোনো কথা নেই। এবং 3 নম্বর পর্যায়ে যেহেতু এটা অবশ্যই কী হবে, এটা হচ্ছে আর্গন, তাই না? তাহলে খুবই ইজিলি আমরা বের করে নিছি। এখন দেখো বলছে যে আয়নীকরণ শক্তি সব থেকে কম, তার মানে যার আকার সব থেকে বড়, তাহলে আকার যার বড় তারই কিন্তু আয়নীকরণ শক্তিটা সব থেকে কম হবে। তাহলে আকার এখানে সব থেকে বড় কার? অবশ্যই সোডিয়ামের এখানে আকার সব থেকে বড়। তাহলে এটা সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে এরপরে আসো যাই উদ্দীপক অনুসারে এক্স মৌল অপেক্ষা। তাহলে আমরা এখানে কি কি পাইছি একটু লিখে নেই। আমাদের এক্স হচ্ছে সোডিয়াম, তারপরে আমাদের কি কি আছে, হ্যাঁ ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম, ওকে। তারপরে ডি হচ্ছে ফ্লোরিন, তারপর ই হচ্ছে হিলিয়াম, এবং সর্বশেষ আমাদের জি হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই জিনিসগুলো বের করে নিচ্ছি, তাই না? খুবই ইজিলি এটা বের করে নিচ্ছি। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া নাই, আমরা এটা নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? আসো কাজ করি। দেখো প্রথমে বলছে যে এক্স মৌল অপেক্ষা ওয়াই মৌলের ধাতব ধর্ম কম। হ্যাঁ আমরা জানি, বাম থেকে যদি আমরা ডানের দিকে যাই তাহলে অবশ্যই সেখানে ধাতব ধর্ম কমে। আর এখানে আমরা বাম থেকে ডানে যদি যাই, সোডিয়ামের পরে পাই ম্যাগনেসিয়াম, তাহলে অবশ্যই সোডিয়ামের ধাতব ধর্ম বেশি হবে, ওয়াইয়ের কম হবে। তাহলে প্রথমটা অবশ্যই ঠিক আছে। এরপরে দেখো বলছে যে ডি মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা সব থেকে বেশি। এখন ডি মৌল হচ্ছে এফ, হ্যাঁ আমরা জানি যে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা সব থেকে বেশি, তাহলে আমাদের পরের অপশনটাও অবশ্যই ঠিক আছে। ওকে এরপরে দেখো বলছে যে ওয়াই মৌলটি জি এর ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। তাহলে ওয়াই মৌল কোনটা? ওয়াই মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং জি হচ্ছে কি আর্গন। তো ম্যাগনেসিয়াম কি কোনো আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে? না, কখনোই পারে না। তাহলে আমাদের লাস্টের অপশনটা হবে না, প্রথম দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে এরপরে আসো আবার আমাদের সেম কোশ্চেন কিছু দেওয়া আছে। ওকে আসো আমাদের কোশ্চেনটা দেখি। বলছে যে এক্স ওয়াই জেড কিউ মৌলের কিছু ক্রম দেওয়া আছে, সেগুলো আমরা বের করতে হবে। তাহলে আমরা জিনিসগুলো না বের করেও এখান থেকে বের করতে পারি। দেখো পরমাণুর আকারের ক্রম মানে সব থেকে বড় কোনটা, আমরা দেখতেছি যে এটা হচ্ছে 6 নম্বর পর্যায়ের মৌল, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে বড় হবে। তাহলে এটা সব থেকে বড়, অবশ্যই ঠিক আছে, এটা ঠিক আছে। এখন দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে এই যে জেড, জেড কি শেষে আছে? হ্যাঁ এটাও ঠিক আছে। এবং এরপরে যদি আমরা দেখি যে এক্স দিছে এবং ওয়াই দিছে, তাহলে আমাদের এই ক্রমটা অবশ্যই ঠিক আছে, তাহলে 1 নম্বরটা ঠিক আছে। এরপরে বলছে যে আয়নীকরণ শক্তি, তাহলে আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে কার? জেডের হবে, কারণ কি জেড হচ্ছে সব থেকে ছোট, যেহেতু সব থেকে ছোটো আয়নীকরণ শক্তিটাও এরই সব থেকে বেশি হবে। এবং সব থেকে বড় এখানে দেখো এরপরে দিছে কিউ, তাহলে কিউ কোথায়? এই যে কিউ, কিন্তু জেডের পরে কিন্তু কিউ হবে না, কারণ জেডের পরে আরও আছে, ওয়াই আছে, তারপর এক্স আছে, তারপরে কিউ, তাই না? তাহলে আমাদের দ্বিতীয় যে অপশনটা এটা কিন্তু ভুল। এরপরে যে পরের অপশনটা সেটা অবশ্যই ঠিক হবে, কারণ আমরা দেখতেছি যে একটা যেহেতু ভুল বের হয়ে গেছে, তাহলে পরেরটা কিন্তু অবশ্যই ঠিক হবে। তাও আমরা একটু চেক দিই, দেখো যে তড়িৎ-ঋণাত্মকতা কম জেডের সব থেকে বেশি, হ্যাঁ অবশ্যই, কারণ জেড হচ্ছে সব থেকে যেহেতু ছোটো, তাহলে তড়িৎ-ঋণাত্মকতা সব থেকে বেশি হবে। এরপর হচ্ছে কিউ সব থেকে শেষে, অবশ্যই, কারণ কিউ যেহেতু সব থেকে বড়ো, তাহলে সব থেকে শেষে হবে। তাহলে অবশ্যই আমাদের 1 আর 3 নম্বর অপশনটাই একদম ঠিক আছে। ওকে আচ্ছা এরপরে আসো বলছে যে এক্স জেড যৌগের তড়িৎ বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। তো এটা আমাদের যদিও এই অধ্যায়ের কোশ্চেন না, তাও একটু করে দিই। এক্স এবং জেড, তো এক্স হচ্ছে আমাদের কি? এক্স হচ্ছে আমাদের গ্রুপ 3, তাহলে এটা হচ্ছে সোডিয়াম, এক্স হচ্ছে আমাদের সোডিয়াম। এবং জেড যদি আমরা দেখি, জেড হচ্ছে আমাদের ক্লোরিন। ওকে
তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন বলছে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে, তাহলে যদি তড়িৎ বিশ্লেষণ করি তাইলে অবশ্যই বলছে যে এক্স এবং জেড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কোথায় কি উৎপন্ন হতে পারে। তো এটা যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে সোডিয়াম ধাতু অবশ্যই পাওয়া যাবে, আর হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, অথবা আমাদের হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে যেহেতু এক্স জেডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ, সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্লোরিন গ্যাসটা তো উৎপন্ন হবেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই অ্যানোডে জেড গ্যাসটা উৎপন্ন হবে। ওকে, যেহেতু অ্যানোডে কী চলে, যেহেতু অ্যানোডে হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া চলতেই থাকে। ওকে, আচ্ছা, তবু আমার এই কোশ্চেনটা একটু সন্দেহ আছে, আমরা এই কোশ্চেনটা একটু দাগায় রাখবো। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলছে যে জেড মৌলের ভরসা কত। তো জেড মৌল এটা আমরা একটু যদি এখন বের করি যে কোনটা কি মৌল। দেখো প্রথমটা হচ্ছে সিলিকন। তো সিলিকনের আগের মৌলকে, অবশ্যই সিলিকনের আগের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে আমরা এ নাম্বারটা পাইছি, তাই না? এরপরে দেখো সিলিকনের পরেরটাকে, সিলিকনের পরেরটা হচ্ছে ফসফরাস, তাহলে আমরা কিউ পাইছি। ফসফরাসের পরে কে আছে? ফসফরাসের পরে আছে হচ্ছে সালফার, এরপর তো ক্লোরিন, তাহলে আমরা জিনিসগুলো কিন্তু বের করতে পাইছি, তাই না? এখন বলছে যে জেড মৌলের ভরসা কত। জেড মৌল কোনটা? জেড মৌল হচ্ছে আমাদের সালফার। তো সালফারের ভরসা কত? সালফারের ভরসা হচ্ছে 32, তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 32, তাই না? ওকে, এরপরে আসো বলছে যে এ মৌলের আনিকণ শক্তি কি অপেক্ষা বেশি। তো এ মৌল কোনটা? এ মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা যদি কি অপেক্ষা বেশি হয়, আমার মতে কিউ অপেক্ষা বেশি না। কারণ কি? কারণ কিউ এর আকার দেখো, কিউ এর আকার দেখো আমাদের এর চেয়ে, কিউ এর আকার আমাদের, যেহেতু কিউ হচ্ছে ফসফরাস, ফসফরাসের আকার কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের থেকে ছোট, তাহলে অবশ্যই আমাদের ফসফরাসের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? আমাদের এখানে দেওয়া আছে যে এ মৌলের আয়নীকরণ শক্তি কি অপেক্ষা বেশি, যেটা একটা ভুল ইনফরমেশন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি পরের দুটো অবশ্যই অ্যান্সার হবে। ওকে, পরের দুটো আমাদের অবশ্যই অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে একটু দেখি কি কি দেওয়া আছে। দেখো এখানে ওকে, আমাদের এখনকার যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাতে আমরা দেখতেছি যে আবার ওই কতগুলো প্রতীকী অর্থে মৌল দেওয়া আছে। তো মৌলগুলো কি আমরা একটু বের করার চেষ্টা করি। ওকে, মৌলগুলো কি একটু বের করার চেষ্টা করি। তাহলে এল যেটা, এলটা কি, তাই না? এখানে এল হচ্ছে 1 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপ, এটা অবশ্যই হাইড্রোজেন। এরপরে কে যেটা, কেতে আমরা দেখতেছি 3 নম্বর গ্রুপ, এটা হচ্ছে অবশ্যই সোডিয়াম, তাই না? এরপর দেখো এন হচ্ছে আমাদের 3 নম্বর গ্রুপ, তাহলে হচ্ছে এটা 17 নম্বর পর্যায়ে, এটা হচ্ছে ক্লোরিন, তাই না? এবং এম যেটা, এম এ দেখতেছি আমরা, এম কি, এম হচ্ছে আমাদের 14 নম্বর, যেহেতু 14 নম্বর গ্রুপ এবং 2 নম্বর পর্যায়ে, তাহলে এটা অবশ্যই আমাদের কি, এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, তাহলে আমরা কার্বন পাইছি, ক্লোরিন পাইছি, হাইড্রোজেন পাইছি এবং সোডিয়াম পাইছি, তাই না? তাহলে আমরা একটু কষ্ট করে এই জিনিসটা একটু লিখে নিয়ে উপরে যাই। ওকে, আসো এখন আমরা উপরে সুন্দর করে লিখে ফেলি। তাহলে দেখো এই কোশ্চেন যেটা, কোশ্চেনে বলছে যে কোনটি তেলে দ্রবীভূত হয়। আমরা জানি তেলে হচ্ছে সমুদ্রিক যৌগগুলা দ্রবীভূত হয়, যেখানে একটা অধাতুর সাথে আরেকটা অধাতু যুক্ত হয়, তাই না? তাহলে এই জায়গাটাতে আমরা একটু জাস্ট আগের জিনিসগুলো যেগুলো নিয়ে আসছি সেগুলো সুন্দর করে একটু ইয়ে করে নেই, বসাই নেই। ওকে, ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের হাইড্রোজেন হচ্ছে এল, এল হচ্ছে হাইড্রোজেন, তারপরে এম হচ্ছে কার্বন, তারপরে আমাদের এন হচ্ছে ক্লোরিন, আর কে হচ্ছে আমাদের সোডিয়াম, তাই না? তাহলে আমাদের যে জিনিসগুলো আমরা সেগুলো কিন্তু মোটামুটি হাতে পাইছি। এখন আসো আমাদের কোশ্চেন আমরা লিখে ফেলি। MN4, MN4 কোনটা? MN4 হচ্ছে CCl4। তারপর KL কোনটা? KL হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রাইড। তারপর KN কোনটা? K আর N, তাহলে K আর N হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে LN, তাহলে L হচ্ছে কোনটা? হাইড্রোজেন, আর N কোনটা? N হচ্ছে Cl।
তাহলে আমরা দেখতেছি যে এখানে শুধু একটা মাত্র যৌগই হচ্ছে সমযোজী, সেটা কি CCl4। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ বাকিগুলাই সবগুলাই দেখো যে একটা না একটা ধাতু আছে। তো একটা ধাতু থাকা মানেই কি, একটা ধাতু থাকা মানেই সেটা অবশ্যই একটা আমাদের আয়নিক যৌগ, ঠিক আছে। যদিও হচ্ছে শেষের যে যৌগটা সেটাতে কিন্তু নাই, কিন্তু এই HClটা যেহেতু একটু মোটামুটি পোলার যৌগ, তাই অনেকটা আয়নিক আচরণ করে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো কে এর পারমাণবিক ভর এর আকার এন অপেক্ষা বেশি। তাহলে কে হচ্ছে আমাদের সোডিয়াম এবং আমাদের এন হচ্ছে ক্লোরিন। তাহলে অবশ্যই সোডিয়াম বড়, তাহলে প্রথমটা অবশ্যই ঠিক আছে। এরপরে দেখি বলছে এল এর আয়নীকরণ শক্তি কে অপেক্ষা কম। তো এল কোনটা, এল হচ্ছে হাইড্রোজেন আর কে হচ্ছে সোডিয়াম। তাহলে সোডিয়াম অপেক্ষা এইটার আমাদের আয়নীকরণ শক্তি কি কম? হ্যাঁ, আমি বলবো যে না, কারণ সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান অবশ্যই হাইড্রোজেনের চেয়ে কম, তাই না? তাহলে আমাদের এই 2 নম্বর অপশনটা অবশ্যই ভুল। এরপরে দেখো বলছে যে এন এর স্ফুটাঙ্ক, এন কোনটা, এন হচ্ছে আমাদের ক্লোরিনের স্ফুটাঙ্ক কে অপেক্ষা কম, সোডিয়াম অপেক্ষা কম। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, কারণ আমরা জানি যে ধাতুগুলোর স্ফুটাঙ্ক সাধারণত বেশি হয়, তাই না? তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 1 আর 3। ওকে, আচ্ছা, এরপরে আসো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। বলছে যে সি মৌলের কয়টি আইসোটোপ আছে। তো সি মৌল কোনটা, সি মৌল আমরা দেখতেছি এখানে মোট ইলেকট্রন আছে কয়টা, মোট ইলেকট্রন আছে 2 আর 4 ইকুয়াল টু হচ্ছে 6টা, অর্থাৎ এটা আমাদের নির্দেশ করতেছে কার্বনকে। আর আমরা জানি কার্বনের মোট 3টা আইসোটোপ হয়। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে 3। ওকে, তারপর বলছে যে সি মৌলটা, তাহলে সি মৌল কোনটা, সি মৌল হচ্ছে আমাদের কার্বন, তাই না? বলছে সি মৌলের সাথে বি এর নিরপেক্ষ এবং অম্লীয় 2 ধরনের অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বি কি জিনিস সেখানে দেখে আসি। বি আমরা দেখতেছি যে 1 2 3 4 5 6, তাই না? তো এখানে বি যেটা, বি এর মধ্যে আমাদের মোট ইলেকট্রন আছে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তাহলে মোট হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন, অর্থাৎ এটা আমাদের অক্সিজেনকে নির্দেশ করতেছে। তাহলে বি হচ্ছে কি আমাদের অক্সিজেন। আর উপরেরটা যদি আমরা দেখি, তাহলে উপরেরটা হচ্ছে সোডিয়াম, তাই না? তাহলে আমরা এ বি এবং সি বের করে নিচ্ছি, তাই না? এখন তাহলে আমরা বুঝতেছি যে লিখে নেই একটু, যারা এ তারা হচ্ছে কি, সে হচ্ছে সোডিয়াম, এ হচ্ছে আমাদের কি সোডিয়াম। এরপরে যদি আমরা বি আসি, বি এর ক্ষেত্রে আমরা বের করছি বি হচ্ছে অক্সিজেন, আর সি কি, সি হচ্ছে কার্বন, ঠিক আছে। তাহলে সি যৌগটা অর্থাৎ কার্বন বি এর সাথে অক্সিজেনের সাথে কীরকম যৌগ গঠন করে, নিরপেক্ষ যৌগ এবং অম্লীয়। অম্লীয় কোনটা, অম্লীয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই একটা অম্লীয়। এবং নিরপেক্ষ কোনটা, কার্বন মনোক্সাইড। তাহলে প্রথম অপশনটা অবশ্যই ঠিক আছে। ওকে, এরপরে দেখো বলছে যে এর সাথে সমযোজী যৌগ তৈরি করে। তাহলে এ কোনটা, এ হচ্ছে আমাদের সোডিয়াম। তো সোডিয়ামের সাথে কার্বন কি কখনো সমযোজী যৌগ গঠন করতে পারে না, তাহলে দ্বিতীয় অপশন না। এ বলছে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করে। অবশ্যই কার্বন যারা, তারা বিভিন্ন দৈর্ঘ্যের সকল শিকল গঠন করে, এবং যার কারণে কার্বনের ডাবল বন্ড হয়, কার্বনের ট্রিপল বন্ড হয়, হ্যাঁ, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। তাহলে এগুলো বিভিন্ন দৈর্ঘ্যের বন্ড তৈরি করতে পারে। তাহলে পরেরটাও আমাদের ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বরটাও ঠিক আছে এবং 3 নম্বরটাও ঠিক আছে। তো আশা করতেছি যতগুলো আমরা এমসিকিউ সলভ করলাম, এগুলো থেকে অনেক কিছু শেখার আছে। একটা অপশনকে জাজ করে অন্যান্য অপশনগুলো কীভাবে ভালো মতো সলভ করা যায়, সেটা আশা করি স্টাইলটা ধরতে পাইতেছো। এবং যদি কোনো মানে আমার ভিডিওগুলো দেখে উপকার হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং কোনো যদি সাজেশন থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও কমেন্টে জানার চেষ্টা করবা। ওকে, অল দ্য বেস্ট।